জুলাই গণহত্যার বিচার সহ শহীদ পরিবারের দাবি দেওয়ার কথা শুনলেন প্রধান উপদেষ্টা। বিশৃঙ্খলাকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর সহ বিভিন্ন জেলায় আটক 2 শতাধিক। শ্রীপুর থেকে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেফতার, নেওয়া হবে আদালতে। পাঁচতলা ভবনের 4 তলায় আমরা সিরাজগঞ্জ 6 আসনের এমপি চয়নকে গ্রেফতার করি, সাথে তার ওয়াইফকে আমরা হেফাজতে নেই। সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বিপুল সম্পদের খোঁজে হতবাক গাজীপুরবাসী। শহরে 4টি বাড়ির সন্ধান, জমি মিলেছে একরের পর একর। যখন সিটি কর্পোরেশনের ছিল, চেয়ারম্যান ছিল, তখন থেকে এখানে থাকতো আর কি, দেখতাম বিল্ডিং অলরেডি খালি হয়ে গেছে। এই আতঙ্কে মন্ত্রী হওয়ার আগে শুধু এই টিন শেড এটাই ছিল, এরপরে যেটা করছে এটা বিল্ডিং করছে বা মসজিদ করছে, যাই করছে। 2 জেলায় কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় উদ্বেগ। 1 সপ্তাহে চোর চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ, স্বজনদের ক্ষোভ। রাত্রে কারা জানি কবর খুইরা কাকির দেহ নিয়ে গেছে। যারা এই কবরস্থান থেকে লাশ নিছে তাদেরকে ধরে এই আইনের আওতায় কঠিন শাস্তি দেওয়া হোক। চাঁদপুরে গেল 4 বছরে আবেদন করেও পাসপোর্ট নেননি 1000-এর বেশি গ্রাহক। করা যাচ্ছে না যোগাযোগ, প্রত্যেকের ঠিকানায় নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। নাটোরের লালপুরে অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলনে ক্ষতবিক্ষত পদ্মার চর। নদীতে বিলীন বিস্তীর্ণ জমি। সেনাবাহিনী এবং প্রশাসনের অভিযানে জনমনে স্বস্তি। বিরতিহীন সংবাদ সাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শিরোনাম দেখছিলেন। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামনে আরও কিছু হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে সতর্ক থাকতে বলেছেন সবাইকে। সকালে জুলাই গণ অভ্যুত্থানে কয়েকটি শহীদ পরিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি। এ সময় শহীদ পরিবারের সাথে পুনর্বাসন এবং আর্থিক ক্ষতিপূরণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করেন শহীদদের স্বজনরা। এ সময় 21টি শহীদ পরিবার এবং 7 জন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন তিনি। এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হলো। এ সময় শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আহতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে জনগণ, তাদের জন্য সর্বোচ্চটা করবে দেশ। তো সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে। রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে জবাবদিহিতা, এই যে বিশাল একটা পরিবর্তন, সেটা কোনো নীতি দিয়ে মাপা যায় না, এমন একটা পরিবর্তন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারীরা ইতিহাসের স্রষ্টা। যে জাতি ইতিহাস মনে রাখবে না, সে জাতির কোনো ভবিষ্যৎ নেই। বিগত সরকারের লোক এখনো বিভিন্ন মহলে আছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটার জন্য আমরা পারি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা পাবে। ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ দুটি অর্থবছরে সঞ্চয়পত্রের মাধ্যমে এই সহযোগিতা দেয়া হবে। জুলাইয়ে আহতরা দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী সুবিধা পাবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর সহ বিভিন্ন জেলায় গ্রেফতার করা হয়েছে ২০ শতাধিক আসামি। তারা জুলাই অভ্যুত্থানে হামলা এবং হত্যা মামলার আসামি বলে দাবি পুলিশের। আসামিদের বেশিরভাগই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী। গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন চলবে এই অভিযান। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় জয়দেবপুর থানায় ৬, শ্রীপুরে ৫, কালীগঞ্জে ৪, কাপাসিয়ায় ৩ এবং কালিয়াকৈরে গ্রেফতার করা হয় ৩ জনকে। এছাড়া মহানগরের ১১ থানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৭৯ জনকে। গ্রেফতারের সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মামলার আসামি। পরে আদালতের মাধ্যমে সবাইকে কারাগারে পাঠানো হয়। অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই ৬১ জন গ্রেফতার হয়েছে। রংপুর বিভাগে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মী। এর মধ্যে মেট্রোপলিটনে ৫ জনকে গ্রেফতারের খবর জানায় পুলিশ। আমরা কোনো দলমত দিকে তাকাচ্ছি না। যেই অপরাধীর সাথে হিসেবে এজাহারভুক্ত আসামি অথবা নাশকতার সাথে জড়িত থাকতে পারে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। অভিযানে ২৯ জনকে গ্রেফতারের খবর জানিয়েছে নেত্রকোনা পুলিশ। ডেভিল হান্টের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার আছে ১৯ জন। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার আসামি। চট্টগ্রামে ৪০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ভোলায় কোস্টগার্ডের অভিযানে আটক ১৪ জন ও খাগড়াছড়িতে ১০ জন সহ বিভিন্ন জেলায় ডেভিল হান্টে গ্রেফতার করা হচ্ছে। রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাঘব বোয়াল থেকে চুনোপুটি অপারেশন ডেভিল হান্টে ছাড়া পাবে না কোনো অপরাধী। ডেভিল শব্দটার অর্থ তো জানেন, শয়তান। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। নিরপরাধ কেউ যেন গ্রেফতার না হয় সেজন্য প্রতি জেলায় কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের তথ্যের ভিত্তিতে প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে পাওয়া যায় চয়ন ইসলামকে। আর ওই বাড়িতেই পরিবার সহ ২ মাস ধরে অবস্থান করছিলেন সাবেক এমপি। রোববার রাত ১১টা আত্মগোপনে থাকা সাবেক এক এমপি সন্ধানে গাজীপুর শ্রীপুরের টেপির বাড়ি এলাকায় পুলিশের অভিযান। পরে এখান থেকেই গ্রেফতার করা হয় সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে ভবনের ৪ তলায় একটি ফ্ল্যাটে ধরা পড়েন সাবেক এমপি চয়ন। পরিবার সহ গেল ২ মাস ধরে এখানেই অবস্থান করছিলেন তিনি। জানতে পারি আমাদের মাওনাতে মাঠে মসজিদ এলাকায় সিরাজগঞ্জ ৬ আসন শাহজাদপুরের এমপি চয়ন এবং এই গাজীপুরের নাম মানে খুব মুখপরিচিত মাদক সম্রাট জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে অবস্থান করছে। তো বিষয়টা আমি জানার পরে আমি সাথে সাথে আমাদের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় জয়নাল আবেদিন স্যারকে অবগত করি। পুলিশ জানায়, সাবেক এমপি চয়নকে নেওয়া হয়েছে শ্রীপুর থানায়। খতিয়ে দেখা হচ্ছে আশ্রয়দাতাদের বিষয়েও। ৫ তলা ভবনের ৪ তলায় আমরা সিরাজগঞ্জ ৬ আসনের এমপি চয়নকে গ্রেপ্তার করি, সাথে তার ওয়াইফকে আমরা হেফাজতে নেই এবং একই বিল্ডিংয়ে ৩ তলায় আওয়ামী লীগের যুবলীগের নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার সক্ষম হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, চাঁদাবাজি সহ চয়ন ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। গ্রেফতারের পর সাবেক এমপি চয়নকে শ্রীপুরের থানায় রাখা হয়েছে। সিরাজগঞ্জ পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে। এই বিষয়ে আরো তথ্য জানবো। গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আলী বাবু। সাবেক এমপিকে কখন হস্তান্তর করা হবে, নির্দিষ্ট তথ্য পেয়েছেন কিনা, পুলিশ কি বলছে পুরো ঘটনাটি নিয়ে জানাবেন।
তথ্য জানবো, গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, সাবেক এমপিকে কখন হস্তান্তর করা হবে, নির্দিষ্ট তথ্য পেয়েছেন কিনা, পুলিশ কি বলছে পুরো ঘটনাটি নিয়ে জানাবেন। কলি, এখনো পর্যন্ত আসলে চয়ন গাজীপুরের শ্রীপুর থানায় রয়েছেন সিরাজগঞ্জ ৬ আসনের যিনি এমপি, সেই এমপি গতকাল রাত গাজীপুরের শ্রীপুরের উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ২ মাস যাবত তিনি এই বাসায় অবস্থান করছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে এবং ছাত্রদের সমন্বয়ক সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে এসেছে। এখন আসলে এই থানায় তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং কোনো মামলাও হবে না। তার যে সিরাজগঞ্জে যে কয়েকটি মামলা রয়েছে সেই মামলায় তাকে সিরাজগঞ্জে আদালতে প্রেরণ করা হবে, এমন তথ্যই কিন্তু এই থানার যিনি দায়িত্বে রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তার পাশাপাশি তার গাড়ি যে সিরাজগঞ্জ থেকে যেই থানা থেকে যে গাড়িটি আসবে সেটি কিছুক্ষণের মধ্যেই শ্রীপুর থানায় এসে প্রবেশ করবেন। তখনই আসলে তাদের কাছে এই চয়ন ইসলামকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু আসলে তার যে স্ত্রী সূচনা খানম তাকে কিন্তু জ্যোৎস্না খানম তাকে কিন্তু এই থানায় নিয়ে আসা হয়েছে নিরাপত্তার কারণে। তাকেও কিন্তু থানার ভিতরেই রাখা হয়েছে একটি রুমে। তার সাথেও আসলে যেসব আলামত ছিল এবং তার কাছে যে পাসপোর্ট ছিল এবং ডেবিট কার্ড ছিল সেগুলো কিন্তু আসলে জব্দ করা হয়েছে এবং তার একটি মোবাইল ছিল, সেই মোবাইলটিও জব্দ করা হয়েছে। তার সাথে সাথে চয়নের সাথে সাথে তার স্ত্রীকেও আসলে একই সাথে সিরাজগঞ্জে পাঠানো হবে। কিছুক্ষণের মধ্যে আসলে গাড়িটি আসলে শ্রীপুর থানা থেকে এই পুলিশের কাছে হ্যান্ডওভার করা হবে। ধন্যবাদ আপনাকে বাবু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলা কমিটি বাতিলের দাবিতে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক অবরোধ করেছে পদবঞ্চিতরা, বন্ধ রয়েছে যান চলাচল। এ বিষয়ে আরো তথ্য জানবো, সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, জানাবেন আন্দোলনকারীরা কি বলছেন, একটু বিস্তারিত এই ঘটনার আমাদের যদি একটু জানাতেন। কলি, আসলে সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি, সেই কমিটি ঘোষণার পর থেকে কিন্তু চলছে তাদের সেই আন্দোলন। আসলে গতকাল থেকে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু আসলে ঠিক যমুনা সেতুর পশ্চিম পার কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং আপনি দেখতে পারবেন যে আসলে ছাত্রদের আন্দোলনের যে মূলত স্লোগান যে আসলে এই ধরনের একটি বিতর্কিত কমিটি দেওয়ার কারণে ছাত্রদের মাঝে যে চরম কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়ে যাচ্ছে। আসলে এই কারণে কিন্তু তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যতক্ষণ মধ্যে এই কমিটি বিলুপ্তি করা না হবে ততক্ষণ মধ্যে তাদের এই আন্দোলন চলতে থাকবে। আসলে তোমরা তো বারবার রাস্তা বন্ধ করে দিচ্ছ, মানুষের ভোগান্তি বাড়ছে, তোমরা এখন মধ্যে কি চাও? আমরা কোনো সময় চাই না মানুষের ভোগান্তি বাড়ুক, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যারা মূল আন্দোলনকারী, যাদের হাত ধরে আন্দোলন সংগঠিত হয়েছে, তাদের নামে কিছু চক্র মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে এবং এটি সম্পূর্ণ ভুয়া। এবং সিরাজগঞ্জে যে কমিটি দেওয়া হয়েছে, কমিটির মধ্যে ছাত্রলীগ রয়েছে এবং যারা 5 তারিখের পরে আসেছে তাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে এবং আমাদের অনেক আহত ভাইয়েরা আছে, তাদেরকে এই কমিটিতে রাখা হয়নি। এর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমাদের অনেকের নামে তারা ভুয়া ইনফরমেশন দিচ্ছে, যা আমরা ভালো কাজ করতে গেলে একটু 2-1টা রিস্কের ভিতর ঝুঁকির ভিতর যে কাজ করতে হয়, যার কারণে মানুষের নামে 2-1টি ভুল ভাঙতে আসতেই পারে। আমি সালমান, আমরা চাই এখন এই বৈষম্যমূলক কমিটি বিলুপ্ত করে নতুন একটি কমিটি দিতে, না হয় কোনো কমিটি থাকবে না সিরাজগঞ্জে। তারা চাচ্ছেন যে দ্রুত যেন এই কমিটিকে বাতিল করা হয় এবং বাতিল করে নতুন কমিটি তারা যাচ্ছে। একই সঙ্গে তারা উত্তরবঙ্গে কিন্তু তারা একজন উপদেষ্টা যাচ্ছে, তারা বলছেন যে উত্তরবঙ্গে একটা উপদেষ্টা নেই, একটা উপদেষ্টা তাদের কথাগুলো শুনতো। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে রুবেল। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, এতে দুদকের অনেক অপরাধীও ধরা পড়তে পারে, এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে মুন্সিগঞ্জে সরকারি ক্রয় নীতির উপর দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনীতে তিনি বলেন, দুর্নীতির অনেক আসামি বিদেশে অবস্থান করছে, পাশের দেশে আছে অনেক বড় অভিযুক্তরা, তাদের ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো হবে। দুদকের বিভিন্ন মামলার অনেক আসামি এখনো পলাতক আছেন, কেউ তো দেশ ছেড়ে চলে গেছেন। আমরা চেষ্টা করবো সেসব আসামিকে আমরা যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারি। কয়েকজন বড় আসামির কথাই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে আছেন, তো সেটা মানে সরকারি পদক্ষেপ যেভাবে হবে নিশ্চয়ই একটা সময় আমরা আশা করবো যে তাদের আমরা কাঠগড়ায় দাঁড়া করাতে পারবো। এক আকম ও মোজাম্মেল হকের কতগুলো বাড়ি? গাজীপুরে এখন এই প্রশ্ন সবার মুখে মুখে। পৌরসভার চেয়ারম্যান থাকার সময় যে মোজাম্মেল থাকতেন ভাঙা টিনশেডের ঘরে, তার এখন গাজীপুরের সম্পদের পাহাড়। অনুসন্ধানে গাজীপুরেই তার 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এছাড়া তার আছে একরের পর একর জমি।
আর যেসব সম্পত্তি ভাড়া দেয়া সেখান থেকে এখন ভয় পালাচ্ছেন ভাড়াটিয়ারা। পলাশ প্রধান এবং হুসাইন আলী বাবুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। এক আকম মোজাম্মেলের যে কত সম্পত্তি গাজীপুরে তার কোনো ইয়ত্তা নাই। নামে বেনামে অর্থাৎ তার নামে এবং তার আত্মীয় স্বজনের নামে তিনি সম্পদ গড়েছেন প্রচুর, এবং সেগুলোর কোনো সঠিক সংখ্যা বা পরিসংখ্যানও নাই। কারণ কি, তিনি সহ তার আত্মীয় স্বজন সবাই এখন মোটামুটি পলাতক। এই যেমনটি একটি টিনশেডের ভবনের পাশে আমি যেখানে দাঁড়িয়েছিলাম, তিনি সেখানে পৌরসভার মেয়র যেখানে বা পৌরসভার চেয়ারম্যান যখন ছিলেন তখন তিনি সেখানে ছিলেন। মন্ত্রী হওয়ার পর থেকে তিনি ফুলে ফেঁপে ওঠেন। গাজীপুরে এরকম 9তলা বিল্ডিংয়ের মতো আরও বহুত সম্পত্তি তিনি গড়ে তুলেছেন। পলাতক সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হকের ভিটে বাড়ি এই টিনশেড ঘর। 1973 সাল থেকে 15 বছর ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান। 1989 সাল থেকে টানা 4 বার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। 2008 সালে এমপি হন। 2014 সালে মন্ত্রী হয়েই সম্পদের পাহাড় গড়তে থাকেন মোজাম্মেল হক। টিনশেড বাড়িটির সামনেই গড়ে তুলেছেন 9তলা ভবন, শহরের জোড়পুকুর এলাকায়, যা মন্ত্রী সাহেবের টাওয়ার নামে পরিচিত। আর এই টিনশেড বিল্ডিংটা কার? এটা ওই মোজাম্মেল সাহেব আর কি, যখন সিটি কর্পোরেশনের ছিল চেয়ারম্যান ছিল তখন থেকে এখানে থাকতো আর কি, দেখতাম। মন্ত্রীরা পরে তো আর এখানে থাকে না, তো ঢাকায় মন্ত্রীর বাইরে থাকে আর কি। এই বিল্ডিংটা কার? এই 10তলা বিল্ডিং? ওটা 9তলা, ওটা মোজাম্মেল সাহেবের। ওইটা মোজাম্মেল। এটা কবে করছে? এটা করছে প্রায় বছর 2 হলো। মোজাম্মেল হক বাড়িটি করে তার ছেলেকে দিয়ে দিয়েছেন। সরেজমিন দেখা যায় সেখানে থাকা দোকান ও বাসাবাড়ির ভাড়াটিয়ারা ভাঙচুরের ভয়ে সব গুটিয়ে নিচ্ছেন। জয়নাল ভাই, আপনি কি এই বিল্ডিং এর কেয়ারটেকার, তাই তো? জি। বিল্ডিংটা কার? এটা হচ্ছে মন্ত্রী সাহেবের ছেলের। এই বিল্ডিং এ কি খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিল্ডিং অলরেডি খালি হয়ে গেছে। এই আতঙ্কে ভাঙচুর ও পরে হামলার পর সম্প্রতি আলোচনায় আসে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের দোতলা এই বাড়ি। মাত্র কয়েক বছরে ধীরাশ্রম দাক্ষিণ খান এলাকায় করেছেন আলিশান বাড়ি। বাড়িটির বিপরীতে আছে বিশাল শান বাঁধানো পুকুর ও বাগান, তার পাশেই প্রায় 1 একর জমি, পুরোটাই আকম মোজাম্মেল হকের। মজার তথ্য হলো, কোটি কোটি টাকার সম্পত্তি হলেও 2023 সালের নির্বাচনী হলফনামায় এই বাড়ির দাম দেখানো হয়েছে 40 লাখ টাকা। আরও মজার তথ্য হলো, পুরো বাড়ির আসবাবপত্রের দাম মাত্র 1.5 লাখ টাকা। আর কয়েক হাজার ফুটের বাড়ি হলেও আয়তন দেখানো হয়েছে মাত্র 1500 ফুট। এই বাড়ির আশপাশের সবাই মোটামুটি মোজাম্মেল হকের আত্মীয়। শুক্রবার হামলার পর পুরো এলাকা এখন মানুষ শূন্য। এটা পরে করা হয়েছে, এটা জমিন আগে কেনা ছিল, পরে করা হয়েছে। এটা ওটা মন্ত্রিত্ব পাওয়ার পরে করা হয়েছে। আর ধীরাশ্রমে যে তার বাড়ি বলা হয়, ওটা তার নিজস্ব বাড়ি, আর এইগুলি হচ্ছে তার ক্রয়কৃত বাড়ি। আর মাধববাড়ি মোড় মধ্য সাহেবিতি যে 4তলা যে ইয়াটা আছে মসজিদ, ওটা মন্ত্রী মসজিদ নামে আমরা চিনি। ওইখানে অনেক ব্যয়বহুল টাকা খরচ করে উনি একটা বড় মসজিদ করছেন। মন্ত্রী হওয়ার আগে শুধু এই টিনশেড এটাই ছিল, এরপরে যেটা করছে এটা বিল্ডিং করছে বা মসজিদ করছে, যাই করছে। এ তো গেল গাজীপুর শহরের কথা। সাবেক মন্ত্রী মোজাম্মেল হক তার সংসদীয় এলাকা কালিয়াকৈরেও করেছেন বাড়ি, কিনেছেন একরের পর একর জমি। উপজেলার চা বাগান এলাকায় 7 বিঘা জমি আছে তার। মহানগর ও জেলা মিলে মোজাম্মেল হকের প্রায় 8 একর জমির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া নামে বেনামে সম্পত্তি ও ব্যবসার খোঁজ পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, গাজীপুর। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে মানিকগঞ্জে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আনোয়ারুল ইসলাম বলেন, সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। একই সাথে মিডিয়া এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন তিনি জানান, এবারই প্রথম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 16 লাখ মৃত ভোটার। ভালো নির্বাচন করতেই হবে, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাতে হয় সেভাবেই আগাচ্ছি এবং সেই প্রস্তুতি আমাদের আছে। এর মধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে পুনর্বহাল না করলে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে সংবাদ সম্মেলনে তারা বলেন, 2008 সালে বিশ্ববিদ্যালয়টি রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাম পরিবর্তন করে। এছাড়া এই নামে রংপুরে আরও একটি সরকারি কলেজ থাকায় পরিচয় নিয়ে বিভ্রান্তিতে পড়তে হয় বলেও উল্লেখ করেন তারা। আর তাই আগামী 7 কার্যদিবসের মধ্যে আগের নাম পুনর্বহাল না করা হলে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
আমরা আজকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই রংপুরের মানুষ তথা দেশবাসীকে আমাদের বার্তাটা আমরা ক্লিয়ার করতে যাচ্ছি। যদি এরপরও রাষ্ট্র আমাদের এই মতামতকে উপেক্ষা করে, তবে আমরা যে কর্মসূচির কথা বললাম অবশ্যই আমরা সেটি পালন করতে বদ্ধপরিকর। একের পর এক কঙ্কাল চুরির ঘটনা, মিলছে না কোনো সুরাহা। দু একজন গ্রেফতার হলেও চুরি যাওয়া কঙ্কালগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সম্প্রতি গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে চুরি হয়েছে 3টি কঙ্কাল। এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে দুজনকে। কয়েকদিনের ব্যবধানেই ভোলায় পারিবারিক কবরস্থান থেকে চুরি করা হলো 2 নারীর মরদেহ। এমন ঘটনায় স্তব্ধ স্বজনরা। যেন দ্বিতীয় দফায় মেয়েকে হারালেন বৃদ্ধা মা মনোয়ারা বেগম। মেয়ের মৃত্যু শোক কাটেনি এখনো। এর মাঝেই কবর থেকে চুরি হলো মরদেহ। গেল বছর ক্যান্সারে মারা যান 3 সন্তানের জননী হাজেরা বিবি। ভোলার দৌলত খানের শতবর্ষী পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয় তাকে। বছরখানেক আগে মারা যাওয়া শাহনাজ বেগমের কবরও ছিল পাশে। কবরস্থান থেকে গায়েব 2 নারীর কঙ্কাল, খোঁড়া হয়েছিল আরও 3টি। এমন ঘটনায় হতবাক স্থানীয়রা। বাবা তোমরা কি গো বাবা, আমি খুঁজে পাইছি রে, খাওয়াইছি রে বাবা, আমার 3 নানাত দুইয়া আছে রাত্রে কারা জানি কবর খুইরা কাকির দেহ নিয়ে গেছে। আমরা এটার কঠিন বিচার চাই। দেখলাম যে আমাকে দরিদ্র ঘটনা ঘটছে যে লাশ রাত্রে আধারে চুরি করে লিয়ে যায়। যারা এই কবরস্থান থেকে লাশ নিছে তাদেরকে ধরে এই আইনের আওতায় কঠিন শাস্তি দেওয়া হোক। কঙ্কাল চুরির ঘটনার খবর মাঝে মধ্যেই আসে গণমাধ্যমে। স্থানীয়রা বলছেন দেশ জুড়ে একাধিক চক্র জড়িত। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় 2-1 ধরা পড়লেও মূল হোতারা থেকে যায় আড়ালে। এমনকি উদ্ধার করাও যায় না চুরি যাওয়া কঙ্কালগুলো। এই যেমন 4 ফেব্রুয়ারি গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবরস্থান থেকে 3টি কঙ্কাল চুরির রহস্য উদ্ঘাটন হয়নি এখনো। তবে পুলিশ বলছে চোর চক্রকে ধরতে সচেষ্ট তারা। স্থানীয় লোকের সন্দেহে 2জন লোককে আটক করা হয়েছে এবং তাদেরকে আমরা অলরেডি বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং 7 দিনের রিমান্ডের আবেদন করেছি। আগামী 13 তারিখে রিমান্ড শুনানির দিন ধার্য আছে। আমরা আশা করছি এই ঘটনার মূল অপরাধী যারা তাদেরকে আমরা শনাক্তপূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হব। অফিসার ফোর্স সেখানে গিয়ে তাদের তদন্ত অব্যাহত রেখেছে। ভুক্তভোগী পরিবার থেকে থানায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করে নেই। অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কঙ্কাল চুরির মতো ঘটনা ঠেকাতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দিকে নয়, স্থানীয়দেরও চোখ কান খোলা রাখার তাগিদ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুড়িগ্রামের ভুরঙ্গামারী সীমান্তে শূন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সিসি ক্যামেরার স্থাপনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিজেপি। সকালে স্থানীয়দের মধ্যে খবর পেয়ে বিএসএফকে ডেকে কড়া প্রতিবাদ জানায় বিজেপি। দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা অপসারণ করতে বলা হয়, তবে দুপক্ষের একাধিক আলোচনার পরে সিসি ক্যামেরা অপসারণ করেনি বিএসএফ। গতরাতে ভুরঙ্গামারীর বাঁশজানি সীমান্তে শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপন করে ভারতের ছোট গারলঝাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা। কুড়িগ্রামে 22 বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রতিবাদ জানলে বিএসএফ তা অপসারণের আশ্বাস দিয়েছে। নিয়ম অনুযায়ী পাসপোর্ট তৈরির পর খুদে বার্তা গেলে 3 মাসের মধ্যে পাসপোর্ট গ্রহণ করার কথা, কিন্তু চাঁদপুরে 2021 থেকে 2024 সাল ডিসেম্বর পর্যন্ত অনেকেই তাদের পাসপোর্ট নিচ্ছে না। এদিকে পাসপোর্ট গ্রহণ করতে ফোন করা হলেও তাদের পাওয়া যাচ্ছে না, আর তাই প্রত্যেক গ্রাহকের ঠিকানায় নোটিশ জারি করা হচ্ছে, জানিয়েছে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস আবেদন ফরম জমা দেয়া, ছবি তোলা কিংবা পাসপোর্ট উঠানো সহ নানা কাজে প্রতিদিনই থাকে গ্রাহকদের এমন ভিড়। পরিসংখ্যান অনুযায়ী গেল 4 বছরে 87,500 মানুষ পাসপোর্টের জন্য আবেদন করে, কিন্তু এর মধ্যে অন্তত 1,000 গ্রাহক তাদের পাসপোর্ট গ্রহণ করতে আসছেন না। মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে 3টি সমস্যা শনাক্ত করেছেন কর্মকর্তারা। 3টা সমস্যা দেখতেছি, যাদের পাসপোর্ট করে এরা অন্য যেসব কর্মক্ষেত্রে কাজ করে সেসব জেলায় চলে গেছে, এবং আরেকটা সমস্যা হচ্ছে যে অসুস্থ ব্যক্তি, ওনারা অসুস্থর জন্য আসতেছে না। আরেকটা সমস্যা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট মারা গেছে।
এমন সমস্যা সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ। কর্মক্ষেত্রের ব্যস্ততা বা জরুরি কোনো কারণে যে সকল আবেদনকারী পাসপোর্ট গ্রহণ করতে পারেনি তাদের জন্য বিষয়টি শিথিল করা হয়েছে বলে জানান উপপরিচালক। আবেদনকারী যদি নিজে না আসতে পারে, হয়তো সে চাকরি উপলক্ষে অন্য জেলায় চাকরি করে, সে আসতে পারছে না, তো সে যেন তার বাবা আপন মানে বাবা মা অথবা আপন ভাই বোন অথবা ছেলে মেয়ে স্বামী স্ত্রী মানে একজনের পাসপোর্ট যেন নিতে পারে এনআইডি দিয়ে। আমরা সে বিষয়ে আমরা আবেদনকারীকে অবহিত করছি। আগামীতে পাসপোর্টধারীর মোবাইল নাম্বার এবং জরুরি প্রয়োজনে যে নাম্বারটি দেয়া হবে, দুটি নাম্বারে মেসেজ যাওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তাদেরকে অনুরোধ করতে চাই যেন তারা 2টা নাম্বার ব্যবহার করেন, মানে আবেদনকারী নাম্বার জায়গায় আবেদনকারী নাম্বার থাকবে এবং জরুরি প্রয়োজনে যার সম্পর্কে দেওয়া থাকবে বাবা মা ভাই বোন, তার নাম্বার যেন দেয়। সংশ্লিষ্ট দপ্তর জানায় চাঁদপুরের 8 উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনেও সাঁটানো হবে তালিকা। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। নাটোরের হালতি বিল পরিদর্শন করেছেন মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল। দুপুরে বিলের বিভিন্ন কৃষি জমি এবং ফসল ক্ষেত পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে মার্কিন প্রতিনিধি দলের প্রধান মিস সারাহ গ্যালস্কি এবং মার্কিন দূতাবাস কর্মকর্তা বিলের কৃষকদের সাথে মতবিনিময় করেন। এই সময় তারা বিলের কৃষি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে এই অঞ্চলে চাষাবাদের পদ্ধতি, সার, কীটনাশকের ব্যবহার, মাটির পুষ্টিমান নিয়ে কৃষকদের বিভিন্ন নির্দেশনা দেন। সেই সাথে কৃষকদের উন্নয়ন কর্মকাণ্ডে আমেরিকা আরও সহযোগিতা করবে এমন আশ্বাসও দেন। নাটোরের লালপুরে ক্ষতবিক্ষত পদ্মার চর বছরের পর বছর অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলন করেছে প্রভাবশালীরা। এতে নদীতে বিলীন অনেক জমি, ক্ষতিগ্রস্ত চাষিরাও। সেনাবাহিনী আর প্রশাসনের অভিযানের পর স্বস্তি ফিরেছে জনমনে। চরাঞ্চল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হাসান। লালপুরে পদ্মার বুকে জেগে ওঠা চর, যতদূর চোখ যায় শুধুই ধুধু বালু। এসব চরের কোথাও জমি কেটে বানানো রাস্তা, কোথাও বা নির্বিচারে উত্তোলন করা হয়েছে মাটি, সাথে ড্রেজার বসেও অবৈধভাবে বালু তুলেছে প্রভাবশালীরা। বিলমারিয়া, চরজাজিরা, গৌরীপুর, লক্ষ্মীপুর, দক্ষিণ লালপুর সহ আরও কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরেই ছিল এমন চিত্র। খনন যন্ত্রে ক্ষতবিক্ষত অনেক জমি, বালু আর মাটির স্তূপ কিছুদূর পরপর। অনেক লোকজন আসতো, পিস্তল বের করতো, আমাদের তাড়তো, আমার এলাকার ছেলেপেলে তাড়তো, মানে পুরা রাহাজানি করে এগুলি সব করছে। বাধা সৃষ্টি করেছে, বলেছে তোর জমি কিসের, আমরা মাটি কাটবো, তোরা যা পারিস তাই করে। বলিছে যদি বলিছে জমি এলা আমরা কাটতে দেবো না, ধরি মারিছে। আবার জমি ছিল তো, কোনটা এই সবই। এখন কি হয়েছে? এখন নদী। অপরিকল্পিতভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে হাজারো হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত অনেক কৃষক। সম্প্রতি সেনাবাহিনীর অভিযানের পর বদলেছে দৃশ্য, স্বস্তি ফিরেছে জনমনে। আমাদের জমিতে আমরা আগে আসতে পারি নাই, তবে এখন সেনাবাহিনী থাকার পরে আমরা এখন জমিতে আসতে পারছি, চাষবাস করতে পারছি, আবাদও করতে পারছি। চলাফেরা খুব সুবিধা হয়েছে, এখন নিশ্চিন্ত, এখন রাত 10টা নাই 11টা নাই, সব সময় এখন আর কোনো ঝামেলা নাই। ভরাট বালু তোলা বন্ধ হয়ে গেছে, আমরা চাচ্ছি এই ভরাট বালু যেন না উঠে। নাটোরের জেলা প্রশাসক জানালেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টহল জোরদার করা হয়েছে, জড়িতদের ধরতেও চলছে অভিযান। জনগণ চাষাবাদ করতে পারছে, নির্বিঘ্নে চলাচল করতে পারছে। এই অবৈধ বালু তোলা বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার আছে। লালপুরে পদ্মার গহীনে অনুমোদনকৃত বালুমহল রয়েছে একটি, বাকি জায়গাগুলোতে অবৈধভাবে দিনের পর দিন বালু তুলেছে প্রভাবশালীরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।